আমার হোম ডিস্ট্রিক্ট পটুয়াখালী। পটুয়াখালীতে? জি, পটুয়াখালী জেলা আর কি। তো ওখান থেকে মাছ ধরার কারণে আর কি দাদা আমার নানা দিতে চাইতেন না মাকে, এই কারণে যে যেহেতু মাছ বিক্রি করে, মাছ কিন্তু বড় ছিল আমার দাদারা প্রভাবশালী ছিলেন। তারপর আর কি আমার পেশা পছন্দ করতো না, পেশাটা পছন্দ করতো না, পেশাটা পছন্দ করতেন না আমার নানা, বাট আমার নানা গ্রামের ভিতরে অনেক নাম করা ছিলেন। তো তারপরে অ্যাকচুয়ালি আমার মা অনেক সুন্দরী ছিলেন, সেই ক্ষেত্রে আর কি আমার দাদা জোর করবো যেভাবে হোক না কেন নিয়েছে। নেওয়ার পরে দেন বলেছিল যে তখন হচ্ছে আপনার গ্রাম্য একটা ছিল এই এখন যে অ্যাকচুয়ালি বলে যৌতুক, কিন্তু তখন হচ্ছে আমার নানাকে আমার মাকে পণ দিয়ে নিবে। তো আমার দাদা মারা যায়, কিন্তু আর পণ টন দেওয়া হয় না। দাদা মারা যায় হচ্ছে আপনার সামুদ্রিক জাল পাততে গেছে, জালি করতে গেছে, তখন ওখান থেকে মারা নিয়ে আসে না আমার মাকে। দেন নিয়ে আসার পরে আমার দাদা মারা যায়। মারা যাওয়ার পরে আস্তে আস্তে আমার দাদার বাড়ির ফ্যামিলি আস্তে আস্তে ধ্বংস হওয়ার পথে চলে গেল। দেন গরু ছিল, যা কিছু ছিল আস্তে আস্তে সবকিছু আর কি মারা যাওয়ার পর যে চলে গেল। দেন আমার মা আমার বাবা তখন কোনো কিছু করতেন না, আমার দাদার সাথে যেত, যাওয়ার পরে আর কি ওইটুকুই শুধুমাত্র, কোনো কাজ টাজ কিছুই করতেন না। তো এখন আমার নানা কি করবেন, আমার নানা আমার বাবাকে নিয়ে আসলো, মাকেও নিয়ে আসলো, আমার নানা বাড়িতে থাকলো, খাইলো, সবকিছু ওখানেই করলো। দেন আমার বাবা তারপর ওই সেম কোনো কাজ করার কথা বললে সে কোনো কাজ করতো না। মানে ততদিনে ঘর জামাই হয়ে গেছে? হ্যাঁ, ঘর জামাই হয়ে গেছে, জি। তো দেখা যাচ্ছে যে বিভিন্ন শোতে যেত, বিভিন্ন গান শুনতো, বিভিন্ন যাত্রাপালায় যেত, কোনো কাজ টাজ করতো না। তো আমার নানা একসময় বললো যে এভাবে তোমাদের কতদিন বসিয়ে বসিয়ে খাওয়াবো, তোমরা ঢাকায় চলে যাও। তো ঢাকায় চলে আসলো। ঢাকায় চলে আসার পরে বাবা ঠিক মতো কাজ করতেন না। তো মা এক পর্যায়ে দেখা গেল যে ঢাকায় মা নূতন, কিছুই করতে পারবেন না। তো আবার দেন ফেরত বাড়িতে চলে গেল। তখন আমার একটা বোন হলো, বোনের বয়স হচ্ছে তখন ছিল, হওয়ার পরে ওই আমার বোনকেও আমার নানা বাড়ি থেকেই আর কি করতো। তো দাদা বাড়ি থেকে কোনো হেল্প পেত না। তো আমার নানা হচ্ছে বাবাকে সুখী করার জন্য আবার নানা বাড়িতে রাখলেন, অ্যাকচুয়ালি ঘর জামাই বলতে গেলে। তো রাখার পরে দেখা যাচ্ছে যে আব্বুর কোনো ইমপ্রুভ হচ্ছে না। সে শুধু ওই বিভিন্ন ইয়েতে যেত আর কি, বিভিন্ন যাত্রাপালায় যেত, বিভিন্ন নির্বাচন করলে ওখানে যেত আর কি, বিভিন্ন রাজনৈতিকের কাজই করতো। তো অ্যাকচুয়ালি আমার নানা বললো যে না, তোমাদের এভাবে আর কোনোদিন আমার পক্ষে সম্ভব না, তোমরা আলাদা কিছু একটা করো, না হলে আমার বাড়ি থেকে চলে যাও। ওকে, তখনও আপনি হননি? না, তখন আমি তো অনেক পরে হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তারপরে এরকম করতে করতে আমার একটা আপু হলো। আপু হওয়ার পরে আমার আব্বু নাকি মোটামুটি চেঞ্জ হলো, তখন মোটামুটি কাজ করতে লাগলেন। দেন আমার আপুটা 2.5 বছরের সময় মারা গেলেন। আমার আপুকে নিয়ে ঢাকায় চলে আসলো। ঢাকায় চলে আসার পর ওখানে কিছু কাজ করলেন। দেন আমার আপুর একটা রোগ হয়েছিল, তো রোগের হওয়ার কারণে উনি 2.5 বছর বেঁচে ছিলেন, দেন মারা গেল। তো আমার আপুটা মারা যাওয়ার পরে আব্বু নাকি খুব শক পেয়েছে যে মেয়েটা মারা গেছে, সেই জন্য। তো তখন থেকে আবার আব্বু আর কি কেমন হয়ে গেল, কাজ করছেন না, ঘুরে ফিরে খাচ্ছেন, ঠিক মতোই করতেছেন না, আম্মুর সাথে খুব খারাপ বিহেভ করছেন। দেন এরকম করতে করতে দেন বড় আপু হলো, আমার আর একটা আপু হলো। আপু হওয়ার পরে আব্বু কিছুটা চেঞ্জ হলো, আবার কিছু কাজ করা শুরু করলেন। তো আব্বু কাজ করতে করতে একসময় দেখা গেল কি আমার আব্বুর তখন একটা চাহিদা হলো যে ছেলের দরকার তার। তো ছেলে চাওয়ার পরে তখন আমি হলাম আর কি। আমার আপুর গ্যাপিং হচ্ছে 2 বছর, মেবি 2.5 বছর সামথিং এরকম। 2 বোনের পরে ছেলে চাওয়ার ক্ষেত্রে আপনি হলেন? হ্যাঁ, 2 বোনের পরে ছেলে চাচ্ছিলেন, দেন তখন আমি হলাম। এবং আমার আপুর গ্যাপের সাথে আমার গ্যাপ হচ্ছে মেবি 2 থেকে 2.5 বছর সামথিং, এর বেশি হবে না, 2 বছরই মেবি বলা যায়। তো আমি হওয়ার পরে তখন হচ্ছে আব্বু আর কি এই চেঞ্জ, পুরোটাই চেঞ্জ। আমি হওয়ার পরে আম্মু শুনেছি আমার কাছে, সেটা হচ্ছে যে আমাকে দেখেও নি আমার বাবা। সে বললো কেন মেয়ে হয়েছে, তার কথা বক্তব্য হচ্ছে মেয়ে হয়েছে কেন, আমার আম্মুকে ঠিক মতো খেতে দেয়নি, ইভেন আমাকে দেখেও নি। তো এটা আর কি আমার আম্মুর মুখে শোনা। তো এই কথা বলার পর আব্বু এরকম করার পরে আম্মু আমাকে নিয়ে মেবি 6 মাস ছিলেন ঢাকাতে। 6 মাস থাকার পরে আম্মু আবার আমাকে নিয়ে গ্রামে চলে গেলেন। তো গ্রামে যাওয়ার পরে কিছুদিন বড় আর কি, মোটামুটি বড় হয়েছি, তখন আর কি কিছুই জানি না আর কি, চিনি না। দেন মনে আছে এতটুকু যে আম্মু আবার ঢাকায় চলে আসছে, তখন খুবই ছোট আমি। তো ঢাকায় চলে আসার পরে আব্বু তখন আর কি কনস্ট্রাকশনের কাজ করতেন। তো এরকম করে আর কি তখন আমরা মোটামুটি তখনই পরপর 2টা ভাই হলো। 3 বোনের পরে পরপর 2 ভাই। হ্যাঁ, 2 ভাই হওয়ার পরে আব্বু চেঞ্জ, যে 2টা ছেলে হয়েছে, তার খুব খুশি। বাট তখন আর কি আমাদেরকে মোটামুটি দেখছেন। কিন্তু আব্বুর যে একটা টর্চারিং এর ব্যাপারটা, যে আমার মাকে যে টর্চারিং করাটা, এটা তার বন্ধই হয়নি। গায়ে হাত তোলাই তো কন্টিনিউ, সে গায়ে হাত তুলতো। তো যখন গ্রাম থেকে এসে আম্মু অনেক ঋণ হয়ে আসছে ঢাকাতে, যে আম্মু আর এখন পারছে না, যেন আমরা 4টা ভাই বোন গ্রামের থেকে খাওয়া পড়া, আব্বু ঠিক মতো খরচ দিত না। নানা বাড়ি তখন নানা অলরেডি মারা যায়নি, সরি, নানা তখন অসুস্থ, নানা হেল্প করতে পারছেন না।
তো কি করবে, ঢাকায় চলে আসলাম। ঢাকায় চলে আসার পরে তখন আমি খুবই ছোট, ভাই বোনরা, আমার ছোট ভাইটা, সব থেকে যে ছোট ভাইটা, সে তখন মেবি 6 মাস কি 8 মাস এরকম হবে, আমি সামথিং মনে নেই, কিন্তু এতটুকু মনে আছে যে আমরা 4টা ভাই বোন খুব ছোট ছোট আর কি, গ্যাপ ছিল না বেশি একটা, ওই 2 বছর 2.5 বছর এরকম গ্যাপ ছিল। তো আব্বু একটা অসুস্থ হলেন, টিবি রোগ হলেন। টিবি রোগ হওয়ার পরে আম্মু আর কি এমন ভাবে মানুষের কাছে মানুষ আর কি কাজ করতো, আম্মু পিছনে অনেক কষ্ট করছে, অনেক, আমাদের জন্য প্রচুর পরিমাণ কষ্ট করতেন। তো সেগুলি আমি জানতাম না আর কি, আম্মু বলেছেন যে তোমাদেরকে নিয়ে অনেক কষ্ট করেছি আমি। তো যখন আমরা আর কি ওই ছোট ছোট নিয়ে আসছে যখন আমাদেরকে, আব্বু যখন কাজ করতে পারতেন, আব্বুর একটা টিভি রোগ হলেন। তো হওয়ার পরে আব্বুকে নিয়ে বিভিন্ন হসপিটালে চলে গেল। তো আম্মু ঢাকা মেডিকেল নিয়ে আসলো আব্বুকে। নিয়ে আসার পরে ওখান থেকে বললো যে আপনি এখানে ভর্তি করেন, এখানে ভর্তি করলে দেন ট্রিটমেন্ট হবে। তো আম্মু তখন দেখলো যে মেডিকেলে সাধারণত ঢাকা মেডিকেলে ফ্লোরে শুয়ে থাকে, কেউ দেখে না, বিভিন্ন রোগী চিৎকার করছে। তো সেটা দেখে আম্মুর খুব কষ্ট লাগলো যে না, এভাবে আমি ফেলে রেখে গেলে বাঁচবে না, দেন মারা যাবে। তো এরকম করে আম্মু তখন আব্বুকে নিয়ে আসলো, ঢাকা বাসায় নিয়ে আসলো। নিয়ে আসার পর এখন আম্মু চিন্তা করছে কি করবে। তখন তো আমাদের এরকম বড় কেউ নাই, আমার মামা যে সে ছোট, আরেক মামা আছে, সেও ওরকম কোনো কিছুই করতে পারছেন না, নানা অসুস্থ, তো কি করবে। তো আম্মুর এক খালাতো বোন ছিল আর কি, ওই যে বাড়িতে আমরা ভাড়া নিয়েছিলাম ওখানেই ছিলেন। তো উনি বললো যে কি করবি এখন তুই। তো আম্মু বলে দেখি এখানে কি করা যায়। তাহলে ওখানে আমরা যে এলাকাতে ছিলাম ওখানে একটা ডক্টর ছিলেন। তো ওনাকে আম্মু আর কি মামা বলে ডাকতেন, ওই ডক্টরটা অনেক ভালো ছিলেন। তো আম্মু ওনার পাটা ধরলো, বললো যে আপনি আমার বাবার মতো, আপনি যদি আমাকে আমার হাজবেন্ডকে ট্রিটমেন্ট করান দেন তাহলে বাঁচবে, না হলে নাই। ধরেন আপনার মেয়ের জন্য আপনি একটা কিছু করছেন। হ্যাঁ, তো আম্মু এরকম করে বলার পরে তো বললো যে ঠিক আছে, আমি দেখি কি করা যায়। তো বললো যে আপনার মামা, আপনার টাকা কখনোই মার যাবে না, আপনি ওষুধ দেন, ওকে ট্রিটমেন্ট করেন, আমি আপনার যেভাবে হোক না কেন টাকাগুলি পরিশোধ করে দিব। আচ্ছা। তো আম্মু ওই নানাটা তাই করলেন। তো এরকম করে সে ট্রিটমেন্ট করলেন। তো করার পরে উনি অনেকদিন যাবত লাগিয়ে আমার মনে আছে যে ট্রিটমেন্ট করাইছে। তো এমনি দেন এর ভিতরে রোজা চলে আসলো। তো রোজার ভিতরে আব্বু মোটামুটি সুস্থ আর কি, এক পর্যায়ে মোটামুটি কি ভালোই সুস্থ, উঠতে পারছে, হাঁটতে পারতেছে, খেতে পারছে। ঠিক তখনই ঈদের আগের দিন, আমার এইটুকু মনে আছে স্পষ্ট যে ঈদের আগের দিন, তখন আমরা স্কুলে ভর্তি হইনি, মেবি তখন আমার 4 থেকে 5 বছর বয়স হবে মেবি। ঈদের আগের দিন সবাই ড্রেস কিনে, আমাদের কোনো ড্রেস হচ্ছে না। আমরা শুধু সেফ দেখছি যে সবাই ড্রেস পরছে, আমরা তাকিয়ে তাকিয়ে দেখছি। দেন আমাদের ছোটবেলা থেকে একটা কথা ছিল যে তোমরা কারো দুয়ারে যাবা না, কারো কাছে ঘিরবা না, কেউ যদি কোনো কিছু খায় তোমরা দেন তাদের কাছে গিয়েও সামনে দাঁড়াবা না। তো ওই জিনিসটা আমরা ফলো করতাম সবসময়, ছোট থেকে মাথায় এই জিনিসটা কাজ করতো। তো দেখতাম যে সবাই নতুন ড্রেস পরে, আমরা কোনো কিছু বলতে পারতাম না, কারণ চোখে দেখছি যে বাবা অসুস্থ। তো আম্মু যে কাজগুলি করতেন, তো ওখান থেকে এক আঙ্কেল ছিলেন, ওই আঙ্কেলটা নাকি এয়ারপোর্টে জব করতেন। তো এই আঙ্কেলটা আম্মুকে অনেক হেল্প করতো, টুকটাক কিছু জিনিসপত্র দিলে, টাকা দিলে আম্মু ওইটা দিয়ে ঘরে কিছু কিনতো, দেন আব্বুকে চিকিৎসা করাতেন। তো এরকম করে আব্বু ঈদের আগের দিন আম্মু আর কি সেমাই নিয়ে আসছে, আর চিনি নিয়ে আসছে, আর মেবি দুধ নিয়ে আসছিল না কি যেন এরকম একটা কিছু। তো ঈদের আগের দিন, কালকে ঈদ, আজকে চাঁদ রাত, দুপুর টাইমে, দুপুরের দিকে আব্বু সুস্থ, তখন পুরোপুরি সুস্থ। তো ঘরের ভিতরে হচ্ছে আপনি পানি ছিল না, যে জগটাতে পানি ছিল না, তখন একটা গ্লাউন্ড ছিল, জগ অ্যাকচুয়ালি। তো ওটাতে পানি ছিল না। আব্বু দেখে যে ঘরের ভিতরে পানি নাই কেন, তো ওই গ্লাউন্ডটা কি করলো, বাইরে ফেলে দিল। দেন কিছু মাটির ঢাকনা ছিল, তো ওই ঢাকনাগুলি সব বাইরে ফেলে দিল। কে ফেলে দিল? আব্বু ফেলে দিছে। তখন তুমি মোটামুটি সুস্থ, মানে রাগে ফেলে দিল। কেন সে গ্লাউন্ডের ভিতরে পানি নেই, সে পানি কেন ঢেলে খাবে, দেন পানি কেন নিয়ে আসতে হবে এখন কল থেকে। ফেলে দেওয়ার পর আম্মু এতটাই ভীতুই বলবো আম্মুকে, আম্মু কখনোই আব্বুর চোখের দিকে তাকে কথা বলেনি, এবং এখনো আম্মু ওরকম ভাবে কোনো আব্বুর প্রতি কোনো রিয়েট দেখায় না। তো আম্মু চুপচাপ, যে আব্বু রাগ করছে যেহেতু, সেক্ষেত্রে আম্মু খুবই চুপ, যে আমাদেরকে বলছে তোরা চুপ থাক, কোনো কিছু বলিস না। এখন কিন্তু প্রচন্ড রাগ তোর আব্বুর। তো আম্মাও চুপ করে আসছে, আমরাও চুপ করে আসছি। আব্বা গ্লানটা ভেঙে বাইরে ফেলে দিল। আম্মা তখন একটা কথাই বলছে, তুমি সুস্থ হইতে পারলা না, এর ভিতরে তুমি এগুলি ফিক মেরে ফেলাই দিলা, জাস্ট এতটুকু বলছে, মেবি, আর বাকিটা আমার মনে নাই। তো আব্বু কি করলো, আম্মুকে যাইয়া সাথে সাথে একদম সাথে সাথে মার দিল। এমন মারলো যে মনে হয় নাক মুখ দিয়ে সমানে আর কি, একটা উঠোন ছিল, উঠোনের মধ্যে পড়ে নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে গেল। রক্ত বের হওয়ার পর আম্মুর যে খালাতো বোনটা ছিল, তো উনি আসছে, বাইরের লোকজন যারা ছিলেন তারা ধরার পরে দেখা গেল যে তারা ধরে রাখতে পারতেছে না। আব্বুর পায়ে একটা শুয়ের মতো একটা জুতা ছিল, তো ওইটা দিয়ে আম্মুকে ইচ্ছা মতো মুখের ভিতরে লাথি,
লাথি দেওয়ার পর নাক দিয়ে সমানে রক্ত বের হলো। আম্মু ওখানে অজ্ঞান, সাথে সাথে অজ্ঞান হওয়ার পরে দেখা গেল কি যে ওই খালাটা আসছে। আসার পরে আমার আম্মু আর কি খালা খুব রাগ করে বলল যে রেখে দে, ধরবি না ওকে কেউ, ও মারা যাক। কারণ ওকে দেখতেছি আম্মুর আবার চাচাতো বোন ছিল, একদিকে চাচাতো বোন একদিকে ফুফাতো বোন। তো বললো কি তোরা কেউ ধরবি না ওকে, ছোটবেলা থেকে দেখতেছি কষ্ট করতে করতে সহ্য করতে করতে এই পর্যন্ত আসছে। ওর বাবার বাড়িতে কোনো কষ্ট করে নাই, দেন এখানে যে পরিমাণ কষ্ট করছে, আর এখন এই 4টা বাচ্চা নিয়ে ও এত কিছু করলো, ওকে সুস্থ করলো। ও কালকে একটা ঈদ আর আজকেও এই কাজটা করলো, ওরা কেউ ধরবি না, ও মারা যাক, মারা যাওয়ার পরে তো খুশি হবে। এই কথা খালা বলার পর খালা রাগ করে ধরলো না ধরা তো বাড়িতে আর একটা মামা, নানা বলে রাখতাম, আম্মু মামা বলে রাখতো, তো উনি ধরলো, ওই নানুটাও ধরলো, ধরে আম্মুকে নিয়ে আর কি প্রাথমিকভাবে আপনার ফার্মেসিতে নিয়ে গেল, নিয়ে যে ট্রিটমেন্ট করালো, আম্মুর মুখ টুক ফুলে গেল। তো এরকম করে চলার পরে আব্বু আমাদেরকে ভর্তি করাবে না, পড়াশোনা করাবে না, কে খরচ বহন করবে সেই। তো আম্মু একজনকে ধরে আমাদেরকে স্কুলে ভর্তি করালেন। তখন ছোট ভাই, আমি আর বড় আপুকে আর আমার ছোট ভাইটাকে ভর্তি করালেন। তো আমরা ক্লাসে ওখানে আর কি আম্মু বাসায় বসে আমাদেরকে নাম টাম শিখাতো, সবকিছু আর কি যতটুকু পসিবল ছিল ওটুকু আমাদের বাসায় বসে শিখাতেন। ভর্তি করার পরে ওখান থেকে আমরা মেবি ক্লাস আমি 2তে পড়ি। ওখানে আব্বু তখন আর কি আম্মু ওই যে কাজগুলি করতেন ওই কাজগুলি আর করতে পারলেন না। দেখা গেল ওখানে প্রফিট কম, টাকা কম, দেখা সংসার চলতে কষ্ট হয়। দেন আম্মু আবার গার্মেন্টসে ঢুকলেন, গার্মেন্টস করা শুরু করলেন। তো আম্মু গার্মেন্টসে যেত, বড় আপু আমাদেরকে দেখাশোনা করতো। তো আপু স্কুলে যেত, আমাদেরকে স্কুলে নিয়ে যেত। এরকম করতে করতে আম্মু দেখা গার্মেন্টস থেকে চলে আসলো। গার্মেন্টস আর করতে পারলো না, ওখানে টাকার পরিমাণটা কম। তো আব্বু একসময় বললো কি যে তোমরা বাড়ি চলে যাও। তো আম্মু বললো যে বাড়িতে গিয়ে কি খাবো। বাবা কি করতেন তখন? বাবা কনস্ট্রাকশনই কাজ করতেন। আচ্ছা, দুজন মিলে সংসার সামলাতে পারছিল না? সংসার সামলাতে পারছেন না, কারণ আমরা 4টা ভাই বোন, দেন তাদের পড়াশোনা খরচ, দেন খাওয়া দাওয়া সবকিছু মিলে আর কি পসিবল হচ্ছিল না। তো আব্বু বললো কি যে তোমরা গ্রামে চলে যাও। আম্মু বললো যে গ্রামে গিয়ে আমরা কি খাবো, গ্রামে গিয়ে খাওয়ার মতো তো কোনো কিছু নাই, যে আমাদের ওরকমের সম্পত্তি যা ছিল সব আমার চাচারা ভাগ ভাগ করে নিয়ে নিচ্ছে, তো ওখানে তো আমাদের কিছুই নাই, তা বাড়িটা ছাড়া তো কিছুই নেই, তো আমার খেতে হলে তো আমার তো ওরকম ইনকামের প্রয়োজন, আর আমি গ্রামে গিয়ে কি কাজ করব। তো আম্মু ঢাকায় রয়ে গেল। থাকার পর আমি ক্লাস 3তে যখন উঠছি, 3তে ওঠার পরে আমার ছোট ভাইটা তখন ক্লাস 1-এ পড়ে, আপু 4-এ উঠছে। তো তখন আমার নানু একটা চিঠি দিলে বললো কি যে তোমরা গ্রামে চলে আসো, তোমাদের বাড়ি দখলে নিয়ে নিচ্ছে। আমার পাশে বাড়ি এক মামা আছেন, ওনারা আবার ওনাদের বাড়ির পাশে বললো যে ওরা দখলে নিয়ে নিবে। তো কি করলো আম্মু, তখন বাড়ি বাঁচাতে গেলে তো অবশ্যই বাধ্যতামূলক যেতেই হবে। তখন আব্বু ঠিক করলো যে তখন আমি ক্লাস হয়তো ফার্স্ট টার্ম পরীক্ষা দিয়েছি, দেওয়ার পরে আব্বু আমাদের সবাইকে নিয়ে গ্রামে চলে গেল। তখন আমি ফার্স্ট টার্ম পরীক্ষা দিয়ে গ্রামে চলে গেলাম। তখন আমাদের একবারই প্রপারলি নিয়ে গেল, আর ঢাকায় রাখলো না। মানে বাড়িতে আপনাদেরকে মানে প্লেস করলো আর কি, ঢাকা থেকে সবাইকে বাড়িতে প্লেস করলো। তো বাড়িতে নিয়ে যাওয়ার পরে তো ওখানে আমাদের ঘর ছিল না, তো ঘর তোলার পরে আব্বু আমাদেরকে আবার তখন স্কুলে ভর্তি করলো, গ্রাম স্কুলে। বড় আপুকে আমাকে আর আমার ছোট ভাইটাকে স্কুলে ভর্তি করলেন। আর যেদিন আর একটা ছোট ভাই ছিল, ও তখন খুবই ছোট, ওকে তখন ভর্তি করার মতো সময়টা হয়নি। তো ভর্তি করার পর আমি ক্লাস, আম্মু তখন বাড়িতে ছিল, আব্বু তখন ঢাকাতে থাকতো। তো আব্বু এরকম ভাবে বলছে যে তোমরা যদি গ্রামে থাকো, আমি যদি ঢাকা থেকে টাকাটা পাঠাই তাহলে তো তোমাদের এখানে খরচটা কম হবে, গ্রামের জিনিসপত্র দাম কম, দেন ভাড়াটা লাগছে না, সবজি লাগিয়েও খাওয়া যাবে। তো আম্মু বলে ঠিক আছে তাও তো হয়। তো আম্মু এভাবে আমরা রইলাম, গ্রামেই থাকলাম। গ্রামে থাকার পর আমি ক্লাস 4-এ। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্পের অতিথির গল্পে আবারও ফিরবো। তার আগে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, সিচুয়েশন যখন খুব কড়া, মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। আর আমাদের আজকের এই গেস্টকে যদি আপনি দেখতে চান, প্লিজ চলে আসবেন আমার ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলের ঠিকানা হচ্ছে www.youtube.com/RJKebriafm। আমি আবারও বলছি www.youtube.com/RJKEBRIAFM। চ্যানেলটি আছে কিবরিয়া আরজে নামে। প্লিজ লাইক দিস চ্যানেল। আমরা ফিরে যাচ্ছি আমাদের অতিথির গল্পে। জি, আব্বু টাকা পাঠাচ্ছে না আর কি, টাকা পাঠাচ্ছে বললে বলে আমার কাজ নেই, আজকে আমার এখন বৃষ্টি, এই সেই বিভিন্ন ধরনের অজুহাত দেখাচ্ছে। তো আম্মুকে বললো কি যে তুমি দেখো কারো কাছ থেকে ধার দেনা করে পারো কিনা। তো আম্মু ধার দেনা করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসলো, দেখা যায় কাউকে বলতো যে 1 কেজি চাল, হাফ কেজি চাল, এরকম করে। তো আমার এটুকু মনে আছে যে দুপুরে যে কখনো পেট পুরে খাওয়াটা, ওইটা কখনো মনে হয় আমি দেখিনি, যে আব্বু যখন গ্রামে আমাদেরকে দিয়েছে।
তো আব্বু কি করলো, ওরকম করে করতে করতে আম্মু এখন এমন পরিমাণ দেনা হলো, তখন সুদে টাকা নেওয়া শুরু করলো আম্মু। যে সুদ করে টাকা নিয়ে সংসার চালাচ্ছে আম্মু। আব্বু বলছে টাকা দিবে, আম্মু চিঠি দিচ্ছে, আব্বু বলছে যে হ্যাঁ এই যে দিব, এরকম করতে করতে আব্বু আর টাকা দিচ্ছে না। ইতির ভিতরে শুনে আব্বু এখানে কার সাথে রিলেশন, আম্মু গ্রাম থেকে শুনছে যে কার সাথে আব্বু রিলেশন, আব্বু তাকে বিয়ে করবেন। তো আম্মু বললো যে 4টা ছেলে মেয়ে রেখে সে আবার বিয়ে করবে, তা আমি এদেরকে নিয়ে কি করবো। তো এরকম করতে করতে আম্মু আর কি এমন একটা পর্যায়ে চলে গেল যে গ্রামে এখন কেউ আমাদেরকে ধার দেনাও দিচ্ছে না। যদি কারো বাড়িতে, কিন্তু আমরা যে ধার দেনা করে খাচ্ছি, বাট এটা কিন্তু কেউ জানছে না যে আমরা দুপুরে খেতে পারছি না। দেখা গেল আমরা রাতে রান্না বা সকালে রান্না করছে বা রাতে রান্না করছে, ওই বাসি ভাতটুকু থাকতো, ওইটু পানি দিয়ে আমরা খেয়ে ফেলতাম 4টা ভাই বোনই। এদের আমাদের পড়াশোনাটা আম্মু বন্ধ করেনি, আম্মু ওভাবে আমাদেরকে পড়াশোনা চালিয়ে নিচ্ছে। তখন হচ্ছে আমার মামা ক্লাস সম্ভবত মেট্রিক পরীক্ষা দিয়েছে, এরকম কিছু একটা। তো এরকম করতে করতে আম্মু ঢাকায় যখন না, তখন আম্মু বললো যে না আমার পক্ষে আর সম্ভব না, আমি ঢাকায় যাব। দেন এর ভিতরে আমরা যদি কারো বাড়িতে যেতাম, সবাই যদি জিজ্ঞেস করে তোরা কি দুপুরে খাইছিস, তো আমরা বলতাম না আমাদের সকালে যে ভাতটুকু ছিল ওইটুকু আমরা খাইছি। কারণ মানুষের দুপুরে পেট ভরে খায়, দেন রাতে আর সকালে কম খেলেও চলে, দুপুরে তো মানুষ পেট ভরে খায়, আর তোরা রাতে খাস আর দিনে না খায় থাকোস। তো এরকম করে বললো, বলার পর আমরা ওগুলি কোনো কিছু করতাম না। আর আম্মুর কথা ছিল যে তোমরা কারো দুয়ারে গিয়ে থাকবা না, কারো খাবার দেখলে সেখানে দাঁড়াবা না, যদি তোমাদেরকে কেউ কিছু দেয় কখনো নিবাও না। দেন আমরা কখনো কোনো কিছু ধরতাম না, 4টা ভাই বোন ছিলাম, কারো দুয়ারে গিয়ে দাঁড়াতাম না। দেন চাচার বাড়ি ছিল, পুকুর বাড়ি ছিল, কখনো তাদের বাড়িতেও যেতাম না, না খেয়ে থাকলেও যেতাম না। তো আম্মু আবার কিগুলো ঢাকায় নিয়ে আসলো, তখন আমি ক্লাস 4-5 পড়ি। 5 পড়ি, তখন আম্মু কি করলো যে আপুকে আর আমাকে ঢাকায় গ্রামে রেখে আসলো। বললো যে তোমরা গ্রামে থাকো, আমার নানু আছে, তখন নানা মারা গেছে, তো আর আমার খালা থাকেন। তো বললো যে তোমরা গ্রামে থাকো, আমি ঢাকাতে যাই। তো আমাদের বাড়িতে ঘর আছে, তো আমার নানু বাড়িতেও ঘর আছে, তো আমাদের বাড়িতে আমাদেরকে একা রেখে কিভাবে যাবে। তো নানুকে আমার খালাকে বললো যে তুই থাক আমার ওদের সাথে, আমি ঢাকাতে যাই, ওর বাবা নাকি আবার বিয়ে করতে চাই, দেখি কি হয়। তো গেলাম, আম্মু ঢাকায় গিয়ে শুনে যে হ্যাঁ সত্যি আব্বু বিয়ে করার জন্য প্রস্তুত, যে ওনাকে বিয়ে করবে, এরকম একটা শুরু করে দিচ্ছে। তো আম্মু যেভাবে হোক না কেন ওনাকে ওইটা নিয়ে কি করলো আর কি, বন্ধ করলো বিয়েটা, যাতে বিয়েটা না করতে পারে। তো আম্মু বললো যে তুমি যে ঢাকাতে এসে বিয়ে করার জন্য এরকমই করছো, এখানে 4টা ছেলে মিলে আমি কি করে খাই। তো আম্মু বললো যে ঠিক আছে। আব্বু তখন আর কি বিভিন্ন রকমের অজুহাত দেখাচ্ছে, কিন্তু আম্মুকে যে টর্চার করাটা কখনোই থামে নাই। গ্রামে থাকতেও দেখতাম আব্বু মারতো, ঢাকাতে আসতো তো সেম। তো আম্মু ঢাকাতে একবারে চলে আসলো, দুই ভাইকে নিয়ে আমাদেরকে গ্রামে রেখে আসলো। আপু তখন ক্লাস 5 উঠছে, আপু তখন ক্লাস 6, আমি তখন ক্লাস 5। তো আমাদের পরীক্ষা শেষ হলো, দেন আপু ভর্তি হলো, আমিও ভর্তি হলাম, ক্লাস 6 ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে আম্মু আমাদেরকে ওখান থেকে ঢাকা থেকে 500 করে টাকা পাঠাতো আমাদেরকে খাওয়ার জন্য, কিন্তু ওটুক দিয়ে আমাদের হতো না। 500 টাকা 2টা বোন পড়াশোনা খরচ দেন। এর ভিতরে আমার মামা আবার কিছু টাকা পাঠাতেন। তখন আমার মামা ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছে, সে দেন ভার্সিটিতে পড়ে। তখন সে টিউশনি যে করতো, ওই টাকাগুলি সবটুকুই আমাদেরকে আর কি যতটুকু পসিবল ছিল অতটুকুই পাঠাতো, নানুকে পাঠাতো, দেন আমাদেরকেও পাঠাতো, এরকম কিছুটা। তা আম্মু বেশিরভাগ পাঠাতো আর কি। তো তখন আম্মু যে টাকাটা পাঠাতো ওটা গোপনে করে পাঠাতো, যেন আব্বু যাতে না জানতে পারে যে টাকাটা আমাদেরকে দিচ্ছেন। আম্মু যা ইনকাম করতো সবই বাবাকে দিতে হতো, কোনো এতে কোনো ইয়ে নাই যেন তাকে না দিলে আর বরং বেশি এটি নিয়ে আর কি গ্যাঞ্জাম সৃষ্টি করতো। তো এরকম করতে করতে লাস্ট মোমেন্টে দেখা গেল যে আব্বু বিয়ে আর করতে পারলো না। আব্বু কি করলো, দেখা গেল যে ওইটা নিয়ে আম্মুকে নিয়ে বিভিন্ন রকমের টর্চার শুরু করলো, যে সে বিয়ে করবে, সে এরকম বিভিন্ন রকম দেখালো। তো আম্মু যেভাবে আপনাকে এক পর্যায়ে বিয়েটা থামানোর পরে আম্মু এখন ঢাকাতে কি করবে, কিছু করার তো নাই। তো একটা নানু ছিলেন আর কি, তো নানুটা মারা গেছে, নানুটা অনেক ভালো ছিলেন, আম্মুকে নিজের মেয়ের মতো দেখতেন। তো ওই নানুটা ওই মামাকে বলতো, ওনার ফ্যামিলিটা অনেক হাই লেভেল, বর্তমানে ওনারা আমেরিকাতে আছেন। তো ওই নানুটা ওই মামাকে বললেন যে তুই ওকে কষ্ট দিস না, ওকে তুই হেল্প করিস। তো ওই মামাটা আর কি, ওই মামাদের বাসায় আম্মু হেল্পিং এরই করতো, করার পরে দেন ওই মামাটা আর কি আম্মুকে যথেষ্ট পরিমাণ হেল্প করতো। তো ওই মামিটা ছিল একটা ইংলিশ মিডিয়ামের প্রিন্সিপাল। তো আম্মুকে বললো কি যে তুমি একটা কাজ করো, তুমি এখানে তোমার সার্টিফিকেটগুলি দিয়ে তুমি এখানে ঢুকতে পারো। তো আম্মু বললো যে হ্যাঁ তাও তো হয়, কিন্তু আব্বু তা দিল না। তো আম্মু এরকম করে টুকটাক কাজ করতে লাগলো, কিন্তু ওগুলি দিয়ে আমাদের আর হচ্ছে না, আমাদের পড়াশোনাও হচ্ছে না, দেন আমাদের খাওয়া খরচও হচ্ছে না, কিছুই হচ্ছে না। দেখা যায় সারাক্ষণই আব্বু ওই মার ধরেই চালাচ্ছে, কোনো একটা ক্লু পেলেই শুরু করে দিচ্ছে। তো এরকম করে যখন 6 হলো, তখন আম্মু বললো কি আমার পক্ষে আর সম্ভব না, আমি আর টাকা পয়সা দিতে পারবো না তোমাদেরকে, তোমরা ঢাকা চলে আসো। আপু তখন ক্লাস 7, আমি দেন ক্লাস 6 কমপ্লিট করছি, আমি 7 উঠছি।
তখন আম্মু বলে ঢাকা চলে আসো। তো ঢাকা চলে আসলাম। ঢাকা চলে আসার পরে তো বাসায় এসে দেখি আব্বু ওই আম্মুকে কিছু না কিছু দিয়ে আর কি শুরুই করে সারাক্ষণ। তা আম্মু যথেষ্ট পরিমাণ পারে যে চুপ থাকার জন্য। তো দেখা গেল যে এরকম একটা পর্যায়ে গেল, ঘরের ভিতরে যে টিভি দেখবো আমরা, আব্বু টিভি দেখছে, দেখার পর ফ্ল্যাগটা খুলে রাখছে এবং দেন সে কিভাবে খুলে রাখছে ওইটাও আব্বু ফলো করতো, যে সে যেভাবে রেখে গেছে ওইটা ওইভাবে আছে কিনা। আমরা এরকমটাও তা ধরতে পারতাম না, এরকম একটা ব্যাপার। দেখা যায় আমরা ঘুমিয়ে আছি, ভোর 5টা বাজে ফ্যান অফ করে দিচ্ছে। ভোর 5টার পরে ফ্যান ছাড়া যাবে না, যতই গরম থাকুক না কেন ফ্যান ছাড়া যাবে না। তো এরকম করে এক পর্যায়ে আমাদেরকে ঢাকায় নিয়ে আসলো, পড়াশোনা করার বন্ধ করে দিল। তখন আমাকে বললো যে পড়াশোনা করানো যাবে না, পড়াশোনা করতে পারবা না, কি করবা, কিছু একটা করো। কোন ক্লাস থাকতে এটা? তখন ক্লাস 7-এ আমি। ক্লাস 7? হ্যাঁ, তখন বললো যে তোমার পড়াশোনা করা চলবে না। তখন আপু বললো যে না, আমি পড়াশোনা করব। তো আমি ছোটবেলা থেকে একটু বান্ডলের ছিলাম, মানে কি আমি বিভিন্ন গাছে উঠতাম, বিভিন্ন দুষ্টমি করতাম, পড়াশোনার প্রতি ওরকম একটা আগ্রহ তেমন একটা আমার ছিল না। তো যখন আব্বু পড়াশোনা বন্ধ করে দেওয়ার কথা বলো, তখন আমার মনে একটা ইয়ে হলো যে না, আপু গ্রামে চলে যাবে পড়াশোনা করার জন্য, আমিও পড়াশোনা করব। তখন আম্মু বললো যে তোমাদেরকে আমি পড়াশোনা করাতে পারবো না বাবা, কারণ আমার পক্ষে সম্ভব না, আমি তোমার 2 ভাইকে পড়াশোনা করাবো না তোমাকে পড়াশোনা করাবো। তা আমাদেরকে পড়াশোনা অ্যাকচুয়ালি বন্ধ করে দিল। তখন আপু বললো যে না, আমি পড়াশোনা করব, আমি পড়াশোনাটা বন্ধ করব না। তো আপু পড়াশোনার জন্য আবার সে নানা বাড়িতে চলে গেল। নানা বাড়িতে চলে যাওয়ার পরে মামা যা দিচ্ছেন, মা টুকটাক পাঠাচ্ছেন, সেটা দিয়ে পড়াশোনা শুরু করলো। দেন আমার পড়াশোনা আর হলো না। আমাকে কি করলো বাবা, বললো কি যে তুমি একটা কাজ করো, তুমি গার্মেন্টসে যাও, তুমি গার্মেন্টস করো বিভিন্ন লোকের সাথে। তখন হয়তো মেবি ধরেন ক্লাস 7 উঠছি, তখন আর বয়সটা কতটুকু বা হবে। তখন